রাজকুমারীর জাদুর আংটি এবং রহস্যময় ঘোড়া। এক চমৎকার রূপকথার গল্প হতে পারে এটি। আপনার শিরোনামটি অনুসরণ করে আমি একটি ছোট গল্প তৈরি করছি। এক রাজ্যে ছিল রাজকুমারী রূপন্তী। তার কাছে একটি জাদুর আংটি ছিল, যা তাকে তার পূর্বপুরুষরা দিয়ে গিয়েছিলেন। এই আংটির বিশেষত্ব হল বিপদের সময় এটি উজ্জ্বল হয়ে উঠত এবং রাজকুমারীকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিত। রহস্যময় ঘোড়ার আবির্ভাব। একদিন রাজ্যের সীমান্তে এক অদ্ভুত রূপালী ঘোড়া দেখা গেল। ঘোড়াটির ডানা ছিল না, কিন্তু সে বাতাসের চেয়েও দ্রুত দৌড়াতে পারত। তার চোখের মণি ছিল নীলকান্তমণির মতো উজ্জ্বল। কিন্তু সমস্যা হল, ঘোড়াটি ছিল ভীষণ অবাধ্য। রাজ্যের সেরা সওয়ারিরাও তাকে বশ করতে পারল না। জাদুর আংটির সংকেত। হঠাৎ একদিন রাজকুমারী দেখলেন তার হাতের আংটিটি নীল আলোয় ঝলমল করে উঠছে। তিনি বুঝতে পারলেন, এই ঘোড়াটি কোনো সাধারণ পশু নয়, এর সাথে রাজ্যের কোনো গভীর রহস্য জড়িয়ে আছে। রাজকুমারী আংটি স্পর্শ করে ঘোড়াটির সামনে গিয়ে দাঁড়ালেন। অবাক কাণ্ড, বুনো ঘোড়াটি শান্ত হয়ে রাজকুমারীর সামনে মাথা নত করল। রহস্য উন্মোচন। যখনই রাজকুমারী ঘোড়াটির পিঠে চড়লেন, তার চোখের সামনে এক অদৃশ্য ম্যাপ ফুটে উঠল। ঘোড়াটি তাকে উড়িয়ে নিয়ে গেল পাহাড়ের চূড়ায় এক গোপন গুহায়। সেখানে তারা খুঁজে পেলেন রাজ্যের হারিয়ে যাওয়া শান্তির মশাল, যা বহু বছর আগে এক দানব চুরি করে নিয়েছিল। অভিশপ্ত অরণ্য ও ছায়া শরীরী দানব। রাজকুমারী রূপন্তী যখন সেই রূপালী ঘোড়াটির পিঠে চড়ে পাহাড়ের গুহায় পৌঁছালেন, তখন তিনি বুঝতে পারলেন আসল লড়াই কেবল শুরু হয়েছে। গুহার দেয়ালে খোদাই করা ছিল এক প্রাচীন লিপি। জাদুর আংটির আলো যখন সেই লিপির উপর পড়ল, তখন এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। মশালটি কেবল তার হাতেই জ্বলবে, যে নিজের ভয়ের চেয়ে অন্যের মঙ্গলকে বড় করে দেখবে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া শরীরী দানব। এটি ছিল সেই দানব যে একসময় রাজ্যের আনন্দ এবং শান্তি চুরি করে নিয়েছিল। দানবটি অট্টহাসি দিয়ে বলল, এই ঘোড়া এবং আংটি তোকে আমার কাছে টেনে নিয়ে এসেছে রাজকুমারী, আজ থেকে তুইও আমার বন্দী। আংটিই লুকানো ক্ষমতা। দানবটি যখন তার কালো ধোঁয়া দিয়ে রূপন্তীকে ঘিরে ফেলল, তখন রাজকুমারী ভয় না পেয়ে তার জাদুর আংটিটি ঘোরালেন। তিনি মনে মনে বললেন, আমাকে নয়, আমার রাজ্যকে রক্ষা করো। অমনি আংটি থেকে বেরিয়ে এলো এক তীব্র সোনালি আলোর বিচ্ছুরণ। সেই আলোয় দানবটি দুর্বল হয়ে পড়ল। কিন্তু রাজকুমারী বুঝতে পারলেন, শুধু আলো দিয়ে একে হারানো যাবে না। ঘোড়াটি হঠাৎ তার খুর দিয়ে মাটিতে জোরে আঘাত করল, আর সাথে সাথে মাটির নিচ থেকে একটি স্ফটিকের তলোয়ার বেরিয়ে এলো। চূড়ান্ত লড়াই। রূপন্তী সেই তলোয়ার হাতে নিলেন। রহস্যময় ঘোড়াটি যেন তার মনের কথা বুঝতে পারছিল। কোনো লাগাম ছাড়াই ঘোড়াটি ঝড়ের গতিতে দানবের চারপাশে ঘুরতে লাগল। রাজকুমারী আংটির জাদুতে নিজেকে অদৃশ্য করে দানবের ঠিক হৃৎপিণ্ড বরাবর তলোয়ার দিয়ে আঘাত করলেন। এক বিকট চিৎকারে দানবটি ধোঁয়ায় মিশে গেল। গুহার অন্ধকার কেটে গিয়ে সেখানে ভোরের আলো ফুটে উঠল। রূপন্তী দেখলেন, যেখানে দানবটি ছিল সেখানে পড়ে আছে শান্তির মশাল। রাজ্যে প্রত্যাবর্তন। মশালটি হাতে নিতেই রাজকুমারীর ঘোড়াটির শরীর থেকে রূপালী জ্যোতি বের হতে লাগল। ঘোড়াটি কথা বলে উঠল। সে জানালো, সে আসলে এই রাজ্যের আদি রক্ষক, যাকে দানবটি পাথর বানিয়ে রেখেছিল। আংটির স্পর্শে সে প্রাণ ফিরে পেয়েছে। তারা যখন রাজ্যে ফিরে এলেন, পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। কিন্তু রাজকুমারী জানতেন, তার এই আংটি এবং রহস্যময় বন্ধুটি কেবল অলঙ্কার বা বাহন নয়, তারা হল দায়িত্বের প্রতীক। পর্ব ৩। অন্ধকারের জাদুকর ও ৩টি ধাঁধা। রাজ্যে যখন খুশির জোয়ার বইছে, তখনই আকাশ হঠাৎ ঘন কালো মেঘে ঠেকে গেল। উৎসবের মাঝখানে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আবির্ভূত হলেন এক বৃদ্ধ জাদুকর। তার নাম কালপুরুষ। তার হাতে ছিল একটি হাড়ের তৈরি লাঠি এবং চোখের দৃষ্টি ছিল বরফের মতো শীতল। জাদুকর গম্ভীর গলায় বললেন, রাজকুমারী, তুমি দানবকে হারিয়েছ ঠিকই, কিন্তু শান্তির মশাল জ্বালানোর অধিকার এখনো পাওনি। এই মশাল কেবল তখনই জ্বলবে যখন তুমি প্রকৃতির ৩টি কঠিন ধাঁধার উত্তর দিতে পারবে। ব্যর্থ হলে তোমার জাদুর আংটি হবে আমার, আর এই রহস্যময় ঘোড়া চিরকালের জন্য পাথর হয়ে যাবে। রাজকুমারী রূপন্তী ভয় না পেয়ে তার ঘোড়ার ঘাড় চাপড়ে সাহস সঞ্চয় করলেন। তিনি বললেন, আমি প্রস্তুত। প্রথম পরীক্ষা, বাতাসের গান। জাদুকর তার লাঠি মাটিতে ঠুকতেই চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হলো। তিনি প্রথম ধাঁধা ধরলেন। পা নেই তার, তবু সে চলে, কথা নেই তার, তবু সব বলে,
যাকে ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। বলো তো সে কে? রূপন্তী আংটির দিকে তাকালেন। আংটিটি স্নিগ্ধ নীল আলো ছড়াতে লাগল। রূপন্তী মৃদু হেসে উত্তর দিলেন, সে হলো সময়। উত্তর সঠিক হতেই ঝড় থেমে গেল। দ্বিতীয় পরীক্ষা, অদৃশ্য ওজন। কালপুরুষ এবার এক টুকরো পাথর দেখিয়ে বললেন, এমন কি জিনিস আছে যা জল অপেক্ষা হালকা, কিন্তু পুরো পৃথিবী তাকে ধরে রাখতে পারে না, যা হারিয়ে গেলে মানুষ আর ফিরে পায় না? রূপন্তী তার রহস্যময় ঘোড়াটির চোখের দিকে তাকালেন। ঘোড়াটি ধীরস্থিরভাবে তার নিঃশ্বাস ছাড়ল। রূপন্তী বুঝলেন। তিনি বললেন, মানুষের নিঃশ্বাস। জাদুকরের মুখ কালো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই রাজকুমারী সাধারণ নন। তৃতীয় পরীক্ষা, জীবনের আয়না। শেষে জাদুকর তার জাদুর লাঠি দিয়ে একটি শূন্য আয়না তৈরি করলেন। তিনি বললেন, এই আয়নায় তুমি নিজেকে দেখবে না, বরং এমন কিছু দেখবে যা তোমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় শত্রুও বটে। বলো তো সেটি কি? এবার রূপন্তী কিছুটা থমকে গেলেন। তিনি আংটিটি ঘষলেন, কিন্তু আংটি কোনো আলো দিল না। তিনি বুঝতে পারলেন এই উত্তর আংটি দেবে না, তাকে নিজের মন থেকে দিতে হবে। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, আমার অহংকার। উত্তরটি শোনা মাত্রই জাদুকর কালপুরুষ এক ঝলক ধোঁয়ায় মিলিয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, তুমি যোগ্য রাজকুমারী। মশাল প্রজ্বলন। সাথে সাথে রূপন্তীর হাতের মশালটি দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু সেই আগুন কাউকে পোড়ায় না, বরং রাজ্যের মানুষের মনের সব হিংসা আর দুঃখ মুছে দিল। রহস্যময় ঘোড়াটি এবার তার ডানা মেলল। এতদিন যা গোপন ছিল সেটি আসলে একটি স্বর্গীয় পেগাসাস। শেষ পর্ব, চিরস্থায়ী শান্তি ও নক্ষত্রের পথে যাত্রা। জাদুকর কালপুরুষ বিদায় নেবার পর আকাশ পরিষ্কার হয়ে গেল। রাজকুমারী রূপন্তী যখন সেই স্বর্গীয় পেগাসাস বা ডানাওয়ালা ঘোড়ার পিঠে চড়ে মশালের আলো সারা রাজ্যে ছড়িয়ে দিচ্ছিলেন, তখন এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন। রাজ্যের প্রতিটি জরাজীর্ণ ঘরবাড়ি সোনালি আভায় ভরে উঠল। মাঠের শুকনো ফসল নিমেষেই সতেজ হয়ে গেল। আংটির শেষ রহস্য। মশালটি প্রজ্বলিত হওয়ার সাথে সাথে রূপন্তীর হাতের জাদুর আংটিটি আঙুল থেকে আলগা হয়ে মশালের আগুনের সাথে মিশে গেল। তিনি প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু পরক্ষণেই এক দৈববাণী শুনতে পেলেন। রাজকুমারী, আংটিটি ছিল তোমার সাহসের পরীক্ষা। এখন যখন তুমি মশাল জ্বালিয়েছ, আংটির শক্তি এখন তোমার নিজের হৃদয়ে সঞ্চারিত হয়েছে। তোমার আর কোনো জাদুর বস্তুর প্রয়োজন নেই। তোমার ন্যায় বিচারই হবে এই রাজ্যের আসল জাদু। বিদায় ও নতুন দায়িত্ব। ডানাওয়ালা ঘোড়াটি রূপন্তীকে প্রাসাদের সর্বোচ্চ মিনারে নামিয়ে দিল। ঘোড়াটি তার নীলকান্তমণির মতো চোখ দিয়ে রাজকুমারীর দিকে শেষবারের মতো তাকালো। সে তার মনের ভাষায় জানালো যে তার কাজ শেষ হয়েছে। সে এখন আবার নক্ষত্ররাজিতে ফিরে যাবে, যেখান থেকে সে এসেছিল। তবে সে কথা দিল, যখনই রাজ্যে আবার কোনো বড় বিপদ আসবে এবং কোনো নিঃস্বার্থ হৃদয় তাকে ডাকবে, সে আবার ফিরে আসবে। রাজকুমারী রূপন্তী ঘোড়াটির কপালে হাত রেখে তাকে বিদায় জানালেন। বিশাল ডানা ঝাপটে রূপালী ঘোড়াটি রাতের আকাশে নক্ষত্রের ভিড়ে মিলিয়ে গেল। আকাশের এক কোণে একটি নতুন উজ্জ্বল নক্ষত্র দেখা দিল, যা দেখতে অনেকটা সেই ঘোড়াটির মতোই। গল্পের উপসংহার। রাজকুমারী রূপন্তী পরবর্তীকালে এক মহান রানী হিসেবে রাজ্য শাসন করেছিলেন। তার রাজ্যে কোনো যুদ্ধ ছিল না, ছিল না কোনো অভাব। তিনি আর কখনো সেই জাদুর আংটি বা রহস্যময় ঘোড়াটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করেননি, কারণ তিনি জানতেন তারা তার ভেতরেই বাস করে। রাজ্যের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই রাজকুমারী, তার জাদুর আংটি আর সেই রহস্যময় ডানাওয়ালা ঘোড়ার গল্প বলে যেতে লাগল। আজও পূর্ণিমা রাতে যদি কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়ায়, তবে সে নাকি আকাশে এক রূপালী ঘোড়ার অবয়ব দেখতে পায়।